তারা যা বলে তাই ঠিক। অনেকের সাথে গিরিশবাবু এই মত পোষণ করতেন, কিন্তু তার জীবনে, পারিবারিক জীবনে অনেক বিপর্যয়, অনেক আঘাত আসে। তার প্রথম পত্নী বিয়োগ হয়, তিনি আবার দ্বিতীয়বার বিয়ে করেন। এই বিয়ে করার কিছুদিন পরে তার রোগে প্রাণ সংশয় হলে এক মাতৃমূর্তির দর্শন হয় এবং তার বিশ্বাস জন্মিল যে মায়ের আশীর্বাদে তিনি বিপদমুক্ত হয়েছেন। ঠাকুরের সম্বন্ধে ইন্ডিয়ান মিরর পত্রিকায় পড়ে গিরিশবাবুর কৌতূহল হয়। তো ভাবলেন যে ব্রাহ্মরা তারা কি আবার পরমহংস খাড়া করেছে, তা আবার নতুন কিছু চাল, তা দেখার আগ্রহ নিয়ে বাগবাজারে দীননাথ বসুর বাড়িতে উপস্থিত হন। কেশববাবু প্রমুখ উপদেশ শুনছেন। সন্ধ্যা হওয়ায় একজন শেঠ জেলে আলো জ্বেলেছেন, ওই হ্যারিকেন বা লণ্ঠন, ঠাকুরের কাছে রাখলে ঠাকুর জিজ্ঞাসা করেন, সন্ধ্যা হয়েছে? গিরিশবাবুর ভালো লাগলো না, ভাবলেন ঢং দেখো, সন্ধ্যা হয়েছে, সামনে শেড জ্বলছে, অথচ ইনি বুঝতে পারছেন না সন্ধ্যা হয়েছে কিনা। ফিরে এসেছিলেন গভীর নৈরাশ্য নিয়ে, কোনো আকর্ষণে অনুভব করেননি। কয়েক বছর পর বলরাম মন্দিরের দ্বিতীয় দর্শন। এই ঠাকুরের এই কয়েকজনের সম্বন্ধেই এইরকম আছে, মাস্টারমশাই আপনারা কথামৃত করলেও দেখেন। প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন। চতুর্থ দর্শনে ঠাকুর বলছেন যে সে একটা ময়ূরকে 12টার সময় আফিম খাইয়ে দিয়েছিল। তো যেদিন খাইয়ে দিয়েছিল পরের দিন আবার 12টার সময় ময়ূরটা উপস্থিত হয়েছে। তো ঠাকুর বলছেন যে ওই ময়ূরের মৌতাত হয়েছে, আফিমের নেশা ধরেছে। তো এইরকম ওই ভক্তদেরকে কয়েকজনকেই এরকম এমন তাদের ভিতরে আগ্রহ সৃষ্টি করতেন। গিরিশবাবুর জীবনীতে আছেন, গিরিশবাবু ডাক্তার সরকারকে বলছেন, আচ্ছা মশাই, আপনি কি ঠাকুরের প্রতি একটা আকর্ষণ বোধ করেন? কিরকম আপনার ভেতরে একটা এরকম বোধ করেন? তা সুরেনবাবু ডাক্তার সরকার বলছেন কিরকম? তা বলছেন যে এখানে আসবো না করছি, কিন্তু ভেতর থেকে যেন টানছে। তা বলছেন যে গিরিশবাবু বলছেন আমার এরকম হয়। তো বলরাম মন্দিরে এসেছেন, বলরাম বসুর বৈঠকখানায় অনেক ভক্তের মাঝখানে বসে আছেন। পাশে বিধু কীর্তনী গান শোনাবার জন্য প্রস্তুত হয়ে আছে। রামকৃষ্ণ নত হয়ে সকলকে বারবার নমস্কার করছেন। গিরিশের ধারণা ছিল যোগী ও পরমহংসেরা সহজে লোকের সঙ্গে কথা বলেন না ও প্রণাম করেন না, অনেক সাধ্য সাধনা করলে পদসেবার অনুমতি দেন মাত্র। কিন্তু এ পরমহংসের আচরণ যে তার সম্পূর্ণ বিপরীত। ইনি দীনভাবে বারবার মাটিতে মাথা ঠেকিয়ে সকলকে নমস্কার করছেন। গিরিশবাবু একটু অন্যমনস্ক হয়ে আছেন। কে একজন গিরিশের পাশ থেকে টিপ্পনি কাটেন, বিধু কীর্তনের সঙ্গে রসিকতা হচ্ছে, বোধহয় অনেক দিনের আলাপ। গিরিশের এই ব্যঙ্গ পছন্দ হলো না। তারপর আবার অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার গিরিশকে টেনে নিয়ে এলেন বাইরে। আরে চল ও আর কি দেখবি। অনিচ্ছা সত্ত্বেও গিরিশকে চলে আসতে হলো। স্টার থিয়েটারে গৌরাঙ্গ জীবনী অবলম্বনে চৈতন্যলীলা নাটক শুরু হয়েছে। এই চৈতন্যলীলা নাটক মঞ্চের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। নাট্যালয় যে শুধু আমোদ বিতরণের কেন্দ্র নয়, লোকশিক্ষা বিস্তার ও ধর্মীয় পুনরুজ্জীবনে যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছিলেন নাট্যকার পরিচালক গিরিশচন্দ্র। চৈতন্যলীলা দেখার সূত্রেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে গিরিশ ও রঙ্গমঞ্চের এক অচ্ছেদ্য সেতু গড়ে উঠল। শ্রীরামকৃষ্ণ অনাহতভাবে এসেছিলেন নাটক দেখতে। হাতিবাগান থেকে একটি ঘোড়ার গাড়িতে থিয়েটারে গিয়ে পৌঁছলেন, সঙ্গে কয়েকজন ভক্ত।
সঙ্গী মহেন্দ্র মুখুজ্জে গিরিশকে জিজ্ঞাসা করলেন, দক্ষিণেশ্বর থেকে পরমহংস এসেছেন থিয়েটার দেখতে, তার কি টিকিট লাগবে? গিরিশ একটু ভেবে উত্তর দিলেন, ওর টিকিট লাগবে না, কিন্তু সঙ্গে যারা এসেছেন তাদের লাগবে। ইতিমধ্যে রামকৃষ্ণ নেমে এসেছেন। দূর থেকে একজন দেখিয়ে দিল, ওই গিরিশ ঘোষ। শ্রীরামকৃষ্ণ তার স্বভাব সঙ্গী সিদ্ধ ভঙ্গিতে অনেকখানি নত হয়ে নমস্কার করলেন। অগত্যা গিরিশও নমস্কার করলেন, কিন্তু ব্যাপারটা তখনও মিটল না। রামকৃষ্ণ প্রতি নমস্কার করলেন, গিরিশও দিলেন তার উত্তর। কিছুক্ষণ চলল এই নমস্কার প্রতিযোগিতা। অবশেষে গিরিশকেই হার স্বীকার করতে হলো, কারণ থিয়েটার আরম্ভ হওয়ার সময় হয়ে গিয়েছিল। অনেক পরে গিরিশ একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, রাম অবতারে ধনুক বাণে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে বংশীধ্বনিতে এবার প্রণাম মন্ত্রে জগৎ জয় হবে। গিরিশ শ্রীরামকৃষ্ণের জন্য দোতলায় একটি বক্সের ব্যবস্থা করলেন, একজন হাওয়া করার লোকও নিযুক্ত করে দিলেন। সেদিন গিরিশের শরীর ভালো ছিল না। তিনি রামকৃষ্ণের ব্যবস্থা ঠিক করে বাড়ি ফিরে গেলেন। নাটক দেখে পরে শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলেছিলেন, তোমার হৃদয়াকাশে অরুণোদয় হয়েছে, নইলে কি চৈতন্যলীলা লিখতে পারো? শিগগির জ্ঞান সূর্য প্রকাশ পাবে। পরে গিরিশ বলেছিলেন, এই চৈতন্যলীলাই আমার সব, এ থেকেই আমি গুরু কৃপা লাভ করলাম। শুধু গিরিশ কেন, অভিনয়ের পরে শ্রীরামকৃষ্ণদেব সমাধিমগ্ন হয়ে গেছেন, বা সমাধির মতো খানিকটা অবস্থা। তিনি বারবার করে স্টেজে যেতে চাইছিলেন থিয়েটার শেষ হওয়ার পর। সেখানে চৈতন্যের ভূমিকা নেত্রী বিনোদিনী দাসীর মস্তক স্পর্শ করে যে আশীর্বাণী উচ্চারণ করেছিলেন, মা তোমার চৈতন্য হোক, তারপরে বললেন, বলো মা হরি গুরু, গুরু হরি। তার সেই সুন্দর প্রসন্ন ক্ষমাময় মূর্তি বিনোদিনী বলছেন, আমার ন্যায় অধম জনের প্রতি কি করুণাময় দৃষ্টি। পাতকী চরণ পতিত পাবন, তিনি যেন আমার সামনে দাঁড়িয়ে আমায় অভয় দিচ্ছেন। তা শুধু এক বিশেষ শিল্পীর প্রতি নয়, রঙ্গমঞ্চের প্রতি গুরুর আশীর্বাদ। ভদ্র সমাজের ঘৃণা ও অবজ্ঞা জর্জরিত শিল্পীকুল সেই আশীর্বাদে মর্যাদা পেল। সেদিনের সেই ঘটনায় বিনোদিনীর প্রতিক্রিয়া, জগৎ যদি আমায় ঘৃণার চোখে দেখে তাতেও আমি ক্ষতি বিবেচনা করি না, কেননা আমি জানি যে পরমারাধ্য রামকৃষ্ণ পরমহংস আমায় কৃপা করেছিলেন। তার সেই আশাময় বাণী হরিগুরু গুরু হরি আজও আমায় আশ্বাস দিচ্ছে। যখন অসহনীয় হৃদয়ভাবে অবসন্ন হইয়া পড়ি, তখনই যেন সেই ক্ষমাময় প্রসন্ন মূর্তি আমার হৃদয়ে উদয় হইয়া বলে যে, বলো হরি গুরু, গুরু হরি। এই চৈতন্যলীলা দেখার পর তিনি যে কতবার থিয়েটারে এসেছেন মনে নেই, তবে বক্সে যেন তার ওই প্রসন্ন প্রফুল্ল মূর্তি আমি বহুবার দর্শন করেছি। চৈতন্যলীলা রামকৃষ্ণ সম্প্রদায়ের মধ্যে অভ্যস্ত ধারণার পরিবর্তন ঘটিয়েছে। চৈতন্যলীলার গান রামকৃষ্ণের ভাব উদ্দীপনের সহায় হয়েছে। স্বামী বিজ্ঞানানন্দজির স্মৃতিকথা একটি ঘটনার উল্লেখ আছে। গিরিশবাবু দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসেন। বিজ্ঞানানন্দজি বলছেন, আমিও সেদিন ওখানে রয়েছি। সন্ধ্যার পরে গিরিশবাবু তন্ময় হয়ে কেশব করুণা দিনে গানটি গাইলেন। শুনতে শুনতে ঠাকুর ভাবস্থ হয়ে ভাবাবেশে গিরিশবাবুকে জড়িয়ে ধরে তার কোলে বসেন। ভাবাবস্থায় ঠাকুরের দু গণ্ডবে দরদর করে প্রেমাশ্রু পড়তে থাকে। রামচন্দ্র দত্ত ঠাকুরের একজন পরম ভক্ত, যিনি অসুচিতার ভয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে থিয়েটারে সঙ্গী হননি। নরেন্দ্রনাথ, যিনি রাস্তার যে ধারে থিয়েটার হন সে ফুটপাত দিয়ে হাঁটতেন না, তারাও চৈতন্যলীলার গান তন্ময় হয়ে গাইতেন। রামকৃষ্ণ সান্নিধ্যে আসার পর গিরিশচন্দ্র বারবার থিয়েটার ত্যাগ করতে চেয়েছেন, কিন্তু রামকৃষ্ণ তাকে নিষেধ করে বলেছেন, না না, ওতে লোকশিক্ষা হচ্ছে। নীলকণ্ঠ যাত্রাওয়ালার দলের অভিনেতাকে বলেছিলেন, দেখো
যদি কেউ গাইতে বা রদ